কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ঈদের ছুটির পর তোমাদের সামনে আবার চলে আসলাম তোমাদের টেডোফাইটসের ক্লাস নিয়ে। আহ, আশা করি সুন্দরভাবে ঈদ কাটিয়েছো। আর এই সুন্দরভাবে ঈদ কাটানোর জন্য সবাইকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের ক্লাস তো শুরু হয়ে গেছে, তোমরা ক্লাস করছো, অন্যান্য টিচারের ক্লাস। ঈদের পরে আমার ক্লাস আজকেই প্রথম তোমাদের জন্য আর কি, তোমাদের ইয়ারের জন্য। এছাড়া অন্য ইয়ারে তো ক্লাস আমার শুরু হয়ে গেছে। আহ, যদি তোমরা এখন লাইভে আমার সাথে কেউ থাকো তাহলে একটু রেসপন্স করো, করলে আমি তাহলে বুঝতে পারবো যে আমি সফলভাবে লাইভ ক্লাস শুরু করছি। মনে হচ্ছে এখনও লাইভে কেউ যুক্ত হয় নাই। যদি তোমরা যুক্ত হও, যখনই যুক্ত হবা অবশ্যই রেসপন্স করবা যে হ্যাঁ ওকে, আমি এখন দেখতে পাচ্ছি যে একজন বোধহয় আমার সাথে যুক্ত হয়েছে। তাহলে আস্তে আস্তে আরও অনেকেই যুক্ত হবে করি। আর যদি আমাকে দেখতে পাও, শুনতে পাও স্পষ্ট, তাহলে একটু কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সেই বিষয়টা একটু কমেন্ট করে আমাকে জানাও। তাহলে আমার সুবিধা হবে, আমি ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, আচ্ছা, ধন্যবাদ জুয়েলকে। জুয়েল দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। ওকে, তাহলে আমরা বোধহয় শুরু করি। আমাদের আজকের টপিক যেটা, সেটা হলো ঈদের আগে আমরা যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হলো ছিল ইকুইজিটাম। ইকুইজিটাম হলো একটা টেরিডোফাইটস, যার বাহ্যিক গঠন এবং কাণ্ডের অন্তগঠন নিয়ে আমরা আলোচনা বোধহয় গত ক্লাসে শেষ করছিলাম। ওকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো ইকুইজিটামের মূলের অন্তগঠন এবং সাথে হলো ইকুইজিটামের হলো জীবনচক্র অর্থাৎ জনন। ওকে, তাহলে আমরা আজকে প্রথমে যেটা করব সেটা হলো ইকুইজিটামের মূলের অন্তগঠন আগে পড়ব, তারপরে আস্তে আস্তে আমরা ইকুইজিটামের জনন বা জীবনচক্র যেটা বলে সেই জীবনচক্র টোটালটা আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে। তাহলে মূলের অন্তগঠন যদি আমাদের বুঝতে হয় তাহলে একটা ছবি দেখতে হবে, মূলের অন্তগঠনের একটা ছবি। আমরা জানি যে সকল টেরিডোফাইটসেরই হলো মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। ইকুইজিটাম যেহেতু টেরিডোফাইটস, অবশ্যই তার মূল থাকবে। এদের কাণ্ড দুই ধরনের থাকে আমরা জানি, একটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যেটাকে আমরা বলে থাকি হলো রাইজোম, আর একটা বায়বীয় কাণ্ড যেটা হলো খাড়াভাবে অবস্থান করে, সেটাকে আমরা বলে থাকি বায়বীয় কাণ্ড। তার মানে দুই ধরনের কাণ্ড থাকে, বাট মূল এক ধরনেরই থাকে। তাহলে আমরা এখন ইকুইজাইটামের মূল কোথায় থাকে সেইটা আগে একটা ছবিতে আমরা দেখে নিব, তারপর সেই মূলের যে অন্তগঠন, সেই অন্তগঠন আমরা দেখব। খেয়াল করো, তাহলে আমরা যদি এই ছবিটা দেখি তাহলে এই ছবিতে আমরা মূলের অবস্থানটা ভালো মতো বুঝতে পারবো। তোমরা যদি এইখানে একটু আমরা জুম করি তাহলে দেখো এই যে ইকুইজিটাম, আর এই যে ইকুইজিটামের এই যে কাণ্ড, এই কাণ্ডটাকে আমরা বলে থাকি হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এটাকে আমরা বলি রাইজোম। তাহলে এই রাইজোমে যে পর্বগুলো আছে দেখছো না, পর্ব বলতে যে গিট্টুগুলা, যেটা আমি গত ক্লাসে তোমাদের শেখাইছিলাম যে ওই বাঁশের যে গিরা, সেই গিরার মতো দেখায় এরকম যে পর্বগুলা, এই পর্বগুলার গায়ে যে সুতার মতো গঠন দেখছো, এরাই কিন্তু সেই মূল। ওকে, তার মানে মূল যে শুধু রাইজোমে থাকে তা না, এই বায়বীয় কাণ্ডের গোড়া অর্থাৎ যতটুকু মাটির কাছাকাছি থাকে সেই সেখানকার ইসে থেকেও কিন্তু, পর্বগুলা থেকেও কিন্তু মূল বের হয়। তার মানে এদের মূল কিন্তু গুচ্ছমূল না, অস্থানিক মূল। অস্থানিক গুচ্ছমূল বলা যেতে পারে, অর্থাৎ এদের জায়গায় জায়গা, অর্থাৎ রাইজোমের জায়গা থেকে, এক জায়গা থেকে না, রাইজোমের জায়গা থেকে, এবং যে বায়বীয় কাণ্ড তারও কিন্তু জায়গাগুলা কি পর্ব, সেই পর্বগুলা থেকে এই দেখো মূলের সৃষ্টি হয়েছে বা মূল উৎপন্ন হয়েছে। মূলগুলা যথারীতি দেখতে কি সূত্রাকার, এবং এদের মূলে মূল রোমও কিন্তু থাকে, এদের মূলে মূল রোমও থাকে। সাথে কি মূলে কি থাকবে, জাইলেম ফ্লোয়েম অর্থাৎ পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু অবশ্যই থাকবে। তাহলে আমরা এই যে মূল, অর্থাৎ এখানে যদি আমরা এখন দেখি, যদি একটু জুম করি তাহলে মনে করো এইটা হলো একটা কি পর্ব, এখানে ধরে নিলাম কি আর একটা পর্ব। তাহলে এইটা হলো রাইজোম, রাইজোমের এই জায়গাটা একটা পর্ব, এটা হলো আর একটা পর্ব। আর এখান থেকে যে কি বের হয়েছে,
এই যে সূত্রাকার যে গঠনগুলো বের হয়েছে, এই প্রতিটা সূত্রাকার গঠনই হলো এক একটা মূল। আমি এখন কি করব, একটা মূলকে যদি কি করি, জুম করি যদি মূলের এই এখান থেকে এই অংশটুকু যদি জুম করি, তাইলে সেই মূলটা দেখতে এমন দেখাবে। মূলটা দেখতে তখন কেমন দেখাবে, এই যে এমন। এই যে যদি আমি দেখি, তাহলে মূলটা যদি আমি এই মূলটা এখান থেকে এতটুকু অংশকে জুম করলাম, জুম করে এই জায়গাটায় একটু 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করলাম, তাহলে এই জায়গাটা এইটুকু হলো সেই মূলের প্রস্থচ্ছেদের চিত্র। তাহলে আমরা এখন মূলের প্রস্থচ্ছেদ আর এখানে আঁকবো না, প্রস্থচ্ছেদে যেমন দেখা যায় সেটা এখানে আর আঁকবো না, সেইটা আমরা এখন স্ক্রিনে দেখব, কারণ আঁকতে গেলে অনেক বেশি সময় যাবে। আর আমরা যদি সরাসরি স্ক্রিনে এই মূলের অন্তগঠনের চিত্রটা দেখতে পাই, তাহলে আমাদের খুব অল্প সময়ে আমরা মূলের অন্তগঠন স্টাডি করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন দেখব কোনটুকু, এই যে মূলকে প্রস্থচ্ছেদ করলে তার এই যে সারফেসটা যেমন হয়, সেই অংশটুকুকে আমরা এখন দেখব। কোনো একটা টেকনিক্যাল প্রবলেমে এটা এখন হচ্ছে না, ওপেন হচ্ছে না। আমরা একটু যদি দেখি, ওকে, তাহলে এইটা না, এই যে ছবিটা আমরা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটাই হলো ইকুইজিটামের মূলের প্রস্থচ্ছেদের ছবি। অর্থাৎ এই যে এখানে যে সূত্রাকার অংশ, সেইটাকে আমি এখানে কি জুম করে আঁকলাম, জুম করে প্রস্থচ্ছেদ করলে এখানে যে সারফেসটা তৈরি হলো, এখানকার যে সারফেসটা, সেইটাই কিন্তু এটা, কারণ এটা আমরা একটু কাট করে 3D এই যে এইভাবে দেখতে পাচ্ছি, মানে পুরাপুরি এইভাবে দেখছি না আমরা ছবিটা, এইভাবে দেখলে এমন দেখাবে ছবিটা। যেহেতু আমরা মূলটাকে এমন দেখছি, তাই এইটাকে দেখতে ডিম্বাকার দেখাচ্ছে। বাট যখন আমি একেবারে খাড়াভাবে দেখব প্রস্থচ্ছেদটা, তখন এমন গোল দেখাবে। ওকে, তার মানে এই সারফেসটাই আমরা এখন এখানে যা আছে সেইটাই ডিটেলে আমরা এই চিত্রে প্রকাশ করছি। তাহলে এই চিত্রটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কি কি থাকে, প্রথমেই যেটা থাকবে সেটা হলো একেবারে বাইরে, মূলের একেবারে বাইরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলে থাকি হলো এপিডার্মিস। এইটা তুমি সকল প্লান্টের মূলে এই এপিডার্মিস পাবা। এটা নগ্নবীজি, আবৃতবীজি সব উদ্ভিদের ক্ষেত্রেই এই বিষয়টা কমন, এপিডার্মিসের উপস্থিতি। এই হলো সেই এপিডার্মিস, এই লেয়ারটাকে আমরা বলি এপিডার্মিস, বা মূলের এপিডার্মিসকে আবার এপিব্লেমাও বলা হয়, কারণ মূলের এপিডার্মিস বা বহিঃত্বকের বাইরে কোনো কিউটিকল থাকে না। যদি আমরা কি দেখতাম, যদি আমরা হলো কাণ্ড দেখতাম, তাহলে কাণ্ড ত্বকের বাইরে কিউটিকল নামক এক ধরনের আবরণ থাকতো। তাই কিউটিকল যুক্ত বহিঃত্বককে আমরা বলে থাকি এপিডার্মিস, আর কিউটিকল বিহীন বহিঃত্বককে আমরা সাধারণভাবে বলে থাকি এপিব্লেমা। তার মানে এপিব্লেমা আর এপিডার্মিসের মধ্যে পার্থক্য কি, কিউটিকলের উপস্থিতি এবং অনুপস্থিতি। এটা সাধারণভাবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। ওকে, তাহলে এইটা তার মানে সকল এপিডার্মিসই কি, সকল এপিব্লেমাই এপিডার্মিস, আবার সকল এপিডার্মিস এপিডার্মিস আর কি। এখানে কিউটিকল থাকা আর না থাকার কারণে আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়ে থাকি। এপিডার্মিস বলতে বহিঃত্বক, সেই ত্বকে কিউটিকল থাকলো কি থাকলো না ডাজেন্ট ম্যাটার, না থাকলে আমরা সেই ধরনের এপিডার্মিসকে এপিব্লেমা বলে থাকি। তাহলে এই হলো সেই এপিব্লেমা, একটা লেয়ার, ঠিক আছে, যার বাইরে দেখো কোনো কিউটিকল নাই। গেল, কি দিয়ে তৈরি, প্যারেনকাইমা টিস্যু। ওকে, প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি, কোষগুলো আকার আকৃতিতে একই রকম হয় এবং কোষগুলো জীবিত, ঘন সাইটোপ্লাজম থাকে, তুলনামূলক বড় নিউক্লিয়াস থাকে। তাহলে এই জায়গার কোষগুলাতে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম বোঝা না গেলেও কোষগুলা যেসব আকার আকৃতিতে একই রকম তা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এই লেয়ারটাকে, জাস্ট এই এককোষী লেয়ারটাকে আমরা বলে থাকি এপিডার্মিস। গেল, এবার এই এপিডার্মিসের নিচে হলো কিছু কোষ। দেখো এখানকার এই কোষটুকু, এইটুকু লেয়ার খুবই কম্প্যাক্ট, অর্থাৎ এই কোষগুলার মাঝে কিন্তু তেমন ফাঁকা জায়গা নাই। এই কোষগুলাতে লিগনিন যুক্ত থাকে, কি থাকে, লিগনিন। আর লিগনিন জাতীয় রাসায়নিক পদার্থ থাকার কারণে এখান থেকে এতটুকু যে লেয়ার, অর্থাৎ অল্প কয়েক কোষীয় যে লেয়ার একেবারে পুরাটাকে বেষ্টন করে ফেলছে, কিসের নিচে আছে, এপিডার্মিসের ঠিক নিচে আছে। এই লেয়ারটুকুকে আমরা বলি বহির্কর্টেক্স। আর বহির্কর্টেক্সের এই লেয়ারে যেহেতু লিগনিন থাকে, তাই বহির্কর্টেক্সের এই লেয়ারটাকে আবার আমরা
কি বলে থাকি আমরা অ্যাক্রোডার্মিসও বলে থাকি। তার মানে অ্যাক্রোডার্মিসটা কি এপিডার্মিসের নিচে লিগনিন বিশিষ্ট কোষের লেয়ারটাকে আমরা অ্যাক্রোডার্মিস বলছি। কতটুকু? এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, এখান থেকে এতটুকু, অর্থাৎ এপিডার্মিসের নিচের অল্প কয়েকটা কোষীয় লেয়ার হলো কে, ওই লেয়ারটাকে আমরা বলে থাকি হলো অ্যাক্রোডার্মিস। সেখানে কি থাকে? লিগনিন জাতীয় অত্যন্ত জটিল রাসায়নিক পদার্থ সেখানে থাকে। ওকে, এরপরে যদি আমরা দেখি, আমরা যদি আরেকটু এখানে উপরে উঠাই, তাহলে খেয়াল করো যেই অ্যাক্রোডার্মিসের নিচে আবার প্যারেনকাইমা টিস্যুর আর একটা লেয়ার, এই যে অন্তত্বক পর্যন্ত আর একটা লেয়ার, এই লেয়ারের কোষগুলার মাঝে দেখো অন্তঃকোষীয় ফাঁকা আছে, অর্থাৎ এক কোষ থেকে আর এক কোষের মাঝে হালকা হালকা গ্যাপ আছে। এতটুকুকে আমরা বলে থাকি অন্তঃকর্টেক্স। কি বলি? অন্তঃকর্টেক্স। তার মানে আমরা এখন বলতে পারি অ্যাক্রোডার্মিস যেটাকে বলছি সেটা বহির্কর্টেক্সের অঞ্চল, আর এই আন্তঃআণবিক ফাঁক থাকা প্যারেনকাইমা টিস্যুর যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আমরা বলতে পারি অন্তঃকর্টেক্স। এর নিচে অন্তঃকর্টেক্সের নিচে দেখো একটা প্যারেনকাইমা টিস্যুর একটা লেয়ার, প্যারেনকাইমা টিস্যুর যে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, সেই লেয়ারটাকে আমরা বলে থাকি হলো এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস কি দিয়ে তৈরি? এক সারি নলাকার কোষ একটার পরে একটা সজ্জিত হয়ে যে চক্রটা তৈরি করে, সেই চক্রটাকে বলা হচ্ছে হলো এন্ডোডার্মিস। ওকে, এন্ডোডার্মিসের নিচে সাধারণত পঞ্চভুজ আকৃতির কোষ দিয়ে দেখো আর একটা লেয়ার তৈরি করা আছে, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। এই লেয়ারটাকে আমরা বলে থাকি হলো পেরিসাইকেল। কি বলি? পেরিসাইকেল। বাংলা এটাকে পরিচক্র বলা হয়। আর পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্রে যতটুকু আছে টোটাল অংশটুকুকে আমরা বলে থাকি হলো স্টিলি। কি বলি? স্টিলি। তার মানে এদের মূলে যে স্টিলি আছে, সেই স্টিলি কেমন আমরা এখন সেটা দেখব। তাহলে স্টিলি কোথা থেকে শুরু? এন্ডোডার্মিসের নিচ থেকে। খেয়াল করো, এইটা হলো, এই লেয়ারটা হলো এন্ডোডার্মিস। তাহলে এন্ডোডার্মিসের নিচে কি আছে? পেরিসাইকেল। সেই পেরিসাইকেল থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত যতটুকু অংশ, আমি যদি এখন দেখাই, তাহলে আমার হাতে দেখো, আমি হাত দিয়ে যতটুকু অংশ ঢেকে রাখছি, এইটুকু অংশই কিন্তু স্টিলি। তার মানে এই জায়গাটায় যদি আমরা খেয়াল করি, দেখো যে আমরা যদি এখানে ভালো মতো খেয়াল করি, তাহলে দেখো যে এখান থেকে এই পর্যন্ত, এক কথায় যে অন্তত্বকের নিচ থেকে, অর্থাৎ অন্তত্বকের নিচ থেকে আবার অন্তত্বকের নিচ পর্যন্ত মাঝে যতটুকু অংশ আছে, টোটাল অংশটুকুকে আমরা বলছি স্টিলি। স্টিলিনের ডিটেল স্টাডি আমরা প্রথম দিকেই করছি, তাই এখন আমার বিশ্বাস যে স্টিলিনে আর বেশি আলোচনা করা লাগবে না। এবার খেয়াল করো, এই স্টিলিটা কোন টাইপের? এই স্টিলিটা হলো, যদি আমরা দেখি তাহলে এই স্টিলিটা তৈরি হয়েছে কি দিয়ে? মাঝখানে একটা কি মোটা গহ্বর, যেটা হলো মেটাজাইলাম, এটাকে আমরা বলি মেটাজাইলাম। আর তাকে ঘিরে দেখো কয়টা আছে? 4টা প্রোটোজাইলাম আছে। কয়টা? 4টা প্রোটোজাইলাম। ওকে, এবার এই প্রোটোজাইলামগুলোর মাঝে মাঝে আবার কি আছে? ফ্লোয়েম। কি আছে? ফ্লোয়েম। তাহলে এইটুকু ফ্লোয়েম, এইটুকু ফ্লোয়েম, এইটুকু ফ্লোয়েম, এইটুকু হলো ফ্লোয়েম। অনেকটা আমরা যদি দেখি, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের সাথে কিছুটা মিল এখানে দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে আমরা কি জানি? কি থাকবে? তাদের যে স্টিলি, সেই স্টিলিতে ভাস্কুলার বান্ডল থাকে অরিও, তবে সেখানে কি কেন্দ্রে থাকে মজ্জা, আর ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকে কেন্দ্র থেকে একটু দূরে। বাট এখানে পার্থক্য কোথায়? দেখো যে এই কেন্দ্রটা টোটালি মেটাজাইলামে কি দখলকৃত, মেটাজাইলাম কেন্দ্রটাকে দখল করে রাখছে, আর তাকে ঘিরে আছে 4টা প্রোটোজাইলাম, আর একটা জাইলেম আবার কি ফ্লোয়েম, একটা জাইলেম আবার কি ফ্লোয়েম, আবার জাইলেম আবার ফ্লোয়েম, অনেকটা অরিও ভাস্কুলার বান্ডল যেমন, সেই রকম অনেকটা, ঠিক আছে, সেই টাইপের। আমরা এটাকে পুরোপুরি অরিও ভাস্কুলার বান্ডল বলবো না, যেহেতু কেন্দ্রে কি নাই? কেন্দ্রে মজ্জা নাই। খেয়াল করো, কেন্দ্রটা কিন্তু টোটালি জাইলেমের দখলে, তাই আমরা এটাকে অরিও ভাস্কুলার বান্ডেল বলছি না। তাহলে এইটুকু হলো মেটাজাইলেম, আর এইগুলা হলো প্রোটোজাইলেম। আর এই প্রোটোজাইলেমদের মাঝে মাঝে কি আছে? মাঝে আছে হলো ফ্লোয়েম। ওকে, তাহলে আমরা বোধহয় এখন এই মূলের অন্তঃগঠন বোধহয় আমরা ভালো মতো বুঝে গেছি। এই এপিডার্মিস থেকে, এদের এপিডার্মিস থেকে এককোষী মূলরোম বের হইতে পারে, যদিও এখানে দেখানো হয় নাই, তবে এই জায়গা থেকে
কি বের হইতে পারে, মূলরোম তৈরি হইতে পারে, থাকতে পারে, বাট এখানে দেখানো হয় নাই। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন এই ইকুইজিটামের মূলের অবস্থান, মূলগুলা দেখতে কেমন বাহ্যিকভাবে, মূলগুলা দেখতে কেমন, ভেতরে কি কি অংশ নিয়ে গঠিত মূল, সেইটা আমরা শিখে গেলাম। ওকে, তাহলে আমরা ইকুইজিটামের মূলের আলোচনা থেকে জানতে পারলাম যে মূলের বাইরে এক স্তর প্যারেনকাইমা টিস্যুতে গঠিত এপিডার্মিস বা এপিব্লেমা থাকবে, কিউটিকল থাকবে না। তারপরেই এই যে বহিঃত্বক থেকে অন্তত্বক পর্যন্ত অনেক প্রশস্ত কর্টেক্স থাকবে। কর্টেক্সকে আবার আমরা দুইটা অঞ্চলে ভাগ করব। লিগনিনযুক্ত কোষের স্তরটাকে আমরা অ্যাক্রোডার্মিস বলবো, আর নিচে যেটা প্যারেনকাইমা টিস্যু, যে টিস্যু কি আন্তঃকোষীয় ফাঁক থাকে এমন লেয়ারটাকে আমরা অন্তঃকর্টেক্স বলবো। এবং অন্তঃকর্টেক্সের নিচে এক স্তর প্যারেনকাইমা টিস্যুতে গঠিত একটা সাইকেল দেখতে পারবো, চক্র দেখতে পাবো, সেই চক্রটাকে আমরা এন্ডোডার্মিস বলবো। এন্ডোডার্মিসের নিচে পেরিসাইকেল থাকবে, পেরিসাইকেল থেকে শুরু করে ভেতরের সমুদয় অংশকে আমরা স্টিলি বলবো। এদের স্টিলির কেন্দ্রে মেটাজাইলেম থাকবে, আর এই মেটাজাইলেমের চার কোনায় চারটা প্রোটোজাইলেম থাকবে, আর প্রোটোজাইলেমগুলার মাঝে মাঝে ফ্লোয়েম টিস্যু থাকতে দেখা যাবে। এইভাবে জাইলেম আর ফ্লোয়েম মিলে পুরা কেন্দ্রটা ভাস্কুলার বান্ডলে দখল থাকবে। কিসের? স্টিলির। স্টিলি বা পুরা মূলের কেন্দ্রটা ভাস্কুলার বান্ডল দ্বারা দখলকৃত হবে। ওকে, আমরা জানি জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার বান্ডল বলা হয়, কারণ জাইলেম একটা ভাস্কুলার টিস্যু, ফ্লোয়েম আর একটা ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার শব্দের অর্থ হলো পরিবহন, তাহলে পরিবহন টিস্যুর গুচ্ছকে আমরা ভাস্কুলার বান্ডল বলি। ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা এই ইকুইজিটামের মূল সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেলাম। এবার আমরা চলে যাব ইকুইজিটামের জননের ক্ষেত্রে। জনন, ইকুইজিটামের জনন দুইটা পদ্ধতিতে হয়ে থাকে, একটা হলো অঙ্গজ আর একটা অযৌনটা তুমি বলতে পারো, যদিও অযৌন জননটা যৌন জননেরই কি পূর্ব শর্ত, অর্থাৎ যৌন জনন ঘটার জন্যই অযৌন জননটা ঘটে থাকে। তাহলে আমরা বলতে পারি এদের অঙ্গজ, অযৌন, যৌন তিন ধরনের জননই সংগঠিত হয়ে থাকে এদের জীবনচক্রে। তাহলে আমরা এখন দেখব এদের অঙ্গজ জনন অ্যাকচুয়ালি কিভাবে হয়। অঙ্গজ জনন বুঝতে গেলে আমাদেরকে একটা ছবি দেখতে হবে। সেই ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে এই জায়গাটাতে আমরা এই ছবিটা যদি আমরা দেখি, খেয়াল করো, এখানে যদি আমরা দেখি তাহলে এই যে দেখো এইটা হলো রাইজোমকে বোঝানো হয়েছে, এইটা হলো রাইজোম। যদিও রাইজোম খাড়াভাবে থাকে না, রাইজোম কিন্তু শায়িত অবস্থায় থাকে, এখানে খাড়াভাবে দেখানো হয়েছে। এই রাইজোমের পর্বে এই যে দেখো কিছু অনেক সময় গোলাকার বা নাশপাতি আকারের বিশেষ ধরনের গঠন থাকতে দেখা যায়, যাদেরকে এই গঠনগুলাকে আমরা বলে থাকি হলো এই বিশেষ ধরনের গঠন আমরা থাকতে দেখি, যাদেরকে আমরা বলে থাকি হলো বলবিল বলা হয়ে থাকে। আমরা এদেরকে এক মিনিট, আচ্ছা, এদেরকে আমরা যেটা বলে থাকি টিউবার, বুলবিল না টিউবার, আমি একটু ভুল বলছিলাম। এদেরকে এই গঠনগুলাকে আমরা এক একটা টিউবার বলে থাকি। তাহলে এই টিউবারগুলা তৈরি হয় এবং যখন এই রাইজোম থেকে টিউবারগুলা বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন প্রতিটা টিউবার অঙ্কুরিত হয়ে নতুন স্পোরোফাইটের জন্ম দেয়। অর্থাৎ আমরা ওই যে মূল কাণ্ড পাতা বিশিষ্ট যে গঠনটা দেখছিলাম সেটা কিন্তু স্পোরোফাইট, কারণ ওই দেহেই মূলত স্পোর তৈরি হবে। তাহলে এই গঠনগুলাকে আমরা বলে থাকি টিউবার। এবার টিউবারগুলা দেখতে কেমন দেখছি আমরা? কখনো গোলাকার বা কোনো কোনো ক্ষেত্রে নাশপাতি আকৃতির হয়ে থাকে। টিউবারের প্রাচীরটা স্ক্লেরেনকাইমা টিস্যুতে তৈরি, তাই অনেক শক্ত একটা আবরণ বিশিষ্ট হয়, এবং ভেতরের যে কোষগুলা থাকে টিউবারের, সেই কোষগুলাতে প্রচুর শ্বেতসার জমা থাকে। তাই প্রচুর খাদ্য জমা থাকে বিধায় এরা কি হয়, যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেই খাদ্যকে ব্যবহার করে দেহের বা এই ভেতরের মেটাবলিজম চালাইতে থাকে, অর্থাৎ আমরা যেটাকে বলি বিপাক্রিয়া, সেই বিপাক্রিয়া সংগঠিত হয় এবং ধীরে ধীরে প্রতিটা টিউবার থেকে একটা করে নতুন স্পোরোফাইটের সৃষ্টি হতে পারে। তাহলে
এরা হলো সাধারণত টিউবার সৃষ্টির মাধ্যমে হলো কি করে থাকে, এরা নিজেদের বংশধর, নতুন বংশধর তৈরি করে থাকে। আর টিউবার সৃষ্টিটা, টিউবারের মাধ্যমে বংশবৃদ্ধিটা এক ধরনের অঙ্গ জনন। আমি বুলবিল বলছিলাম, বুলবিল নিয়ে একটু বলি যে কিছু কিছু শৈবালে আমরা এমন গঠন দেখে থাকি, অনেকটা গোল গোল এমন টিউমারের মতো গঠন দেখে থাকি, যেগুলাকে বুলবিল বলে। তা যাই হোক, এই ক্ষেত্রে বুলবিল না, এই ক্ষেত্রে হলো কি, এই ক্ষেত্রে এই টেরিডোফাইটসের তাও ইকুইজিটামের ক্ষেত্রে এই গঠনগুলাকে আমরা বলে থাকি টিউবার। কি বলি? টিউবার। ওকে, তাহলে এদের টিউবারের মাধ্যমে অঙ্গজনন হইতে পারে। এবার আসো অযৌন জনন। অযৌন জনন যদি আমাদের এখন বুঝতে হয়, তাহলে এদের স্টোবিলাসকে দেখতে হবে। আমরা এবার এদের স্টোবিলাস বাস্তবে দেখব, হাতে আঁকা ছবি দেখব, স্টোবিলাসের গঠন আমরা আলোচনা করব। তাহলে স্টোবিলাসের গঠন আমরা ভালো করে বুঝে গেলে এদের অযৌন জনন প্রক্রিয়া আমরা সুন্দরভাবে বুঝে যেতে পারবো। এই যে দেখো, এখানে যে একটা কোণাকৃতির গঠন আমরা দেখতে পাচ্ছি বায়বীয় কাণ্ডের শীর্ষে, এই টোটাল গঠনটাকে আমরা বলে থাকি হলো একটা স্টোবিলাস। আর এই স্টোবিলাস গঠনকারী এই প্রতিটা অংশ, এখানে দেখো ষড়ভুজাকৃতির এক একটা ইউনিট দেখা যাচ্ছে, দেখছো? এই প্রতিটা ষড়ভুজাকৃতির এক একটা ইউনিটকে আমরা এক একটা স্পোরোফিল বলি। তার মানে অনেকগুলা স্পোরোফিল, একদম মাঝখানে কিন্তু কি আছে, মাঝখানে এমন একটা অক্ষ আছে, সেই অক্ষের উপরে কি আছে, সারিবদ্ধভাবে এইভাবে সারিবদ্ধভাবে এইভাবে সারিবদ্ধভাবে অনেকগুলা হলো স্পোরোফিল ঘনভাবে সন্নিবেশিষ্ট থেকে এই স্টোবিলাস গঠন করছে। দেখো এই যে এক সারি, এই এক সারি স্পোরোফিল, আরেক সারি, আরেক সারি, আরেক সারি, দেখছো এইভাবে স্পোরোফিলগুলার সারি। এই যে একটা স্পোরোফিল, এটা একটা স্পোরোফিল, একটা স্পোরোফিল। কিভাবে এই স্টোবিলাসটাকে যদি আমি এখন লম্বচ্ছেদ করি, তাইলে মাঝখানে আমরা একটা অক্ষ বা একটা এসে লাঠির মতো একটা গঠন দেখতে পাবো। মনে করো এমন একটা অক্ষ দেখতে পাবো, লাঠি, তার উপরে মাশরুমের মতো। মাশরুম বলতে আমরা যেটা দেখি যে সব ধরনের মাশরুম না, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতার মতো কিছু গঠন একটার পর একটা, যদিও ব্যাঙের ছাতা গোল হয়, বাট এই প্রজাতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের স্পোরোফিলগুলো ষড়ভুজ আকৃতির। তাহলে এই ষড়ভুজ আকৃতির স্পোরোফিলগুলা একটার পর একটা, প্রথমে এখানে যদি একটা হয়, তারপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে এক সারি, আরেক সারি, আরেক সারি, এইভাবে উপর্যুপুরি এখানে দেখা যাচ্ছে কতগুলা সারি আছে। এখানে দেখলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমরা 11 সারি স্পোরোফিল থাকতে দেখছি, 11 সারি স্পোরোফিল। আর এই যে মাথার যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু মধ্য অক্ষ। এই মধ্য অক্ষের সাথে এই স্পোরোফিলগুলা কেমন দেখতে বললাম, মাশরুমের মতো দেখতে, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো দেখতে, কিন্তু মাথাটা ষড়ভুজ আকৃতির। এমন গঠন বিশিষ্ট অনেকগুলা করে স্পোরোফিল একটার পর একটা সজ্জিত হয়ে ঘন সন্নিবেশিষ্ট হয়ে স্টোবিলাস গঠন করে। খেয়াল করো, শুরুর দিকে স্টোবিলাসগুলা ঘন সন্নিবেশিষ্ট থাকে, অর্থাৎ একটার সাথে একটা দৃঢ়ভাবে লেগে থাকে স্পোরোফিলগুলা। কিন্তু যখন স্টোবিলাসের বয়স বাড়তে থাকে, তখন এই স্পোরোফিলগুলা একটা থেকে আর একটা দূরে সরে যেতে থাকে, অর্থাৎ একটা স্পোরোফিল থেকে আর একটা স্পোরোফিলের মধ্যে গ্যাপ তৈরি হতে থাকে, যে কারণে তখন স্পোরোফিলগুলা স্পষ্ট কি বোঝা যায় যে এরা এক, সবাই মিলে একটা ইউনিট না, প্রত্যেকটা আলাদা আলাদা যে ইউনিট, সেটা তুমি বয়স বাড়ার সাথে সাথে দেখতে পাবা। আমরা যদি আর একটা ছবি দেখি, তাহলে সেখানে ম্যাচিউরড স্টোবিলাসকে দেখানো হয়েছে। এই ছবিটা দেখলে আমরা বোধহয় বিষয়টা ক্লিয়ার হইতে পারবো। আমরা তাহলে সেই ছবিটাতে চলে যাই। এই যে এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে এখানে মোটামুটি একটা ম্যাচিউরড স্টোবিলাসকে দেখানো হয়েছে। ওকে, ভালো করে যদি আমরা দেখি, তাহলে দেখো এই হলো সেই ম্যাচিউরড স্টোবিলাস। এখন যদি খেয়াল করো, তাহলে দেখো এই যে স্পোরোফিলগুলা এই সারি আর এই সারির মধ্যে কিন্তু ফাঁকা, বা একটার সাথে পাশেরটাও কিন্তু এখন কি গ্যাপ তৈরি হয়ে গেছে, কারণ এখন কি ম্যাচিউরিটি এসে গেছে। তাহলে যখনই ম্যাচিউরিটি এসে যাবে, তখন স্টোবিলাস তৈরিকারী যে স্পোরোফিলগুলা আছে, সেই স্পোরোফিলগুলা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এখন প্রশ্ন যে এই স্পোরোফিলগুলা দেখতে কেমন?
তোমরা যদি এখানে একটা ছবি দেখো তাহলে এই ছবিটাই হলো সেই স্পোরোফিল। যেখানে কি আছে, যেখানে একটা বৃন্ত আছে, যে বলছিলাম যে ব্যাঙের ছাতার মতো, তাই কি একটা ব্যাঙের ছাতায় কি স্ট্রাইপ যেমন থাকে, এখানেও ঠিক তেমন একটা বৃন্ত থাকে। এই বৃন্ত দিয়েই মূলত এটা কি হয়, স্টোবিলাসের যে মধ্য অক্ষ, সেই মধ্য অক্ষের সাথে নিজেকে আটকে রাখে। তারপরে দেখো ওই যে ছাতার মতো যে গঠনটা, যেটা আমরা যেটা আমরা একটু আগে দেখলাম ষড়ভুজ আকৃতির ছিল, প্রজাতি ভেদে সেটা ষড়ভুজ বা গোলাকৃতিরও কিন্তু হইতে পারে। তাহলে এই হলো সেই মাথাটা যেটা আমরা বাইরে থেকে দেখছিলাম। ওকে, আর ওই ছাতার মতো যে গঠন, তার নিচে কিছু বেলুনের মতো গঠন আছে, দেখছো যে বেলুনের মতো গঠন চক্রাকারে সজ্জিত আছে। এই চক্রাকারে যে বেলুনের মতো গঠনগুলা সজ্জিত থাকে, এদেরকেই মূলত আমরা বলে থাকি হলো স্পোরানজিয়াম। কি বলি? স্পোরানজিয়াম। তাহলে এই স্পোরানজিয়াম এই টোটাল বডিটা ধারণ করে বিধায় আমরা টোটাল বডিটাকে বলে থাকি স্পোরোফিল। ওকে, তাহলে এমন অনেকগুলা স্পোরোফিল, এই যে দেখো অনেকগুলা স্পোরোফিল কি হয়েছে, ঘন সন্নিবেশিষ্ট হয়ে একটা স্টোবিলাস তৈরি করছিল। খেয়াল করো, তাহলে প্রতিটা স্টোবিলাস তৈরি হয় কি দিয়ে? একটা মধ্য অক্ষ দিয়ে। আর মধ্য অক্ষের সাথে কি থাকে, মধ্য অক্ষে কি অনেকগুলা সারিবদ্ধভাবে অনেকগুলা স্পোরোফিল অবস্থান করে। প্রতিটা স্পোরোফিল দেখতে কেমন? অনেকটা ব্যাঙের ছাতার মতো। তার প্রত্যেকটা স্পোরোফিলে একটা বৃন্ত থাকে, বৃন্তের মাথায় একটা ছাতার মতো ঢাকনা থাকে, আর ওই ছাতার মতো ঢাকনা থেকে চক্রাকারে, ঢাকনার নিচে চক্রাকারে, দেখো চক্রাকারে কি বের হয়, চক্রাকারে বেলুনের মতো কিছু গঠন তো বের হয়ে আসে, যাদেরকে আমরা বলি স্পোরানজিয়াম। কি বলি? স্পোরানজিয়াম। আমরা আর একটা ছবি দেখলে বোধহয় এই গঠনটা, স্টোবিলাসের গঠন আরো ভালোভাবে বুঝতে পারবো। সেইটা হলো এই চিত্রটা। খেয়াল করো, আমরা যদি এখন এই ছবিটা একটু ভালো করে দেখি, একটু জুম করে দেখি, তাহলে এখান থেকে আমরা শুরু করব কাহিনী। এই যে দেখো, এইটুকু হলো সেই স্টোব্লাস, দেখছো স্টোব্লাস। তাহলে স্টোব্লাসের এই যে ষড়ভুজ আকৃতির যে গঠনগুলো দেখছি, অ্যাকচুয়ালি এই প্রত্যেকটাই কিন্তু এক একটা মাশরুমের মতো, বা এই যে বললাম ব্যাঙের ছাতার মতো একক, যারা দেখো একটার সাথে একটা এখনো ঘন সন্নিবেশিষ্টভাবে আছে, দৃঢ়ভাবে লেগে আছে। কেন? কারণ এখনো তারা এই স্টোবিলাস এখনো ম্যাচিউর্ড হয় নাই। ম্যাচিউর্ড না হওয়ার কারণে ইম্যাচিউর্ড যে স্পোরোফিলগুলো, তারা একটার সাথে একটা ঘনভাবে লেগে থাকে। তাই পুরা স্টোবিলাসে কিন্তু সেই স্পোরোফিলগুলাকে একসাথে গুচ্ছবদ্ধ, একদম দৃঢ়ভাবে গুচ্ছবদ্ধ থাকতে দেখা যায়। কিন্তু ধীরে ধীরে যখন এই স্টোবিলাস ম্যাচিউর্ড হবে, তখন আমরা কি দেখব, যে এই যে স্পোরোফিলগুলা, তাদের মধ্যে গ্যাপ সৃষ্টি হবে। গ্যাপ সৃষ্টি হলে সেই পথ দিয়ে স্পোর বের হইতেও সুবিধা হবে। ওকে, এবার আমরা এই স্টোব্লাস্টটাকে যদি আমরা এখন লম্বচ্ছেদ করি, এইভাবে কাটাটারে কি বলি আমরা? লম্বচ্ছেদ। তাহলে আমরা এইভাবে যদি কাটি, অর্থাৎ লম্বচ্ছেদ করি, করে যদি সেটাকে জুম করি, তাইলে এই ছবিটা আমাদের সামনে ভেসে উঠবে। আমরা প্রথমে এইটাকে ছোট করে আবার পরবর্তীতে বড় করব, দেখো তখন এমন দেখাবে। এই যে আমরা যদি এখন দেখাই, তাহলে এইটাকে প্রস্থচ্ছেদ করলে, লম্বচ্ছেদ করলে এই চিত্রটা আমাদের সামনে ভেসে উঠবে। এইটাকে আমরা বলবো সেই মধ্য অক্ষ। এই দেখো এখান থেকে এতটুকু টোটালটা কি মধ্য অক্ষ, একটা ফ্লেশি বডি, অর্থাৎ মাংসল একটা বডি। এটা দেখো, এইটা হলো সেই মধ্য অক্ষের বডিও, যে আমি যখন বাস্তব স্টোবিলাস দেখাইছিলাম তার টপে কিন্তু এটা দেখা যাচ্ছিল। তাহলে এখান থেকে শুরু করে এই টোটালটুকু হলো একটা কি অক্ষ। আর এই অক্ষে দেখো, এই যে এখানে যে অংশগুলা বসে আছে, এই প্রত্যেকটা অংশ হলো এক একটা স্পোরোফিল। এই যে একটা স্পোরোফিল, এইটা একটা স্পোরোফিল, এটা একটা স্পোরোফিল। আর প্রতিটা স্পোরোফিলের গোড়ায় এখানে যে থলির মতো গঠনগুলো আছে, তারাই হলো স্পোরানজিয়াম। ধীরে ধীরে ওই স্পোরানজিয়ামের মধ্যে কি হয়, স্পোর তৈরি হয়, এবং স্পোর তৈরি হয়ে গেলে কি হয়, স্পোরোফিলগুলার মাঝে গ্যাপ তৈরি হয়, এবং সেই পথ দিয়ে স্পোর বের হয়ে আসে। আমি যদি একটু স্পোরোফিল আর স্পোরানজিয়াম একটু বুঝতে চাই, তাহলে এইটাকে জুম করতে হবে। খেয়াল করো, আমি যদি এখন দেখাই, তাহলে দেখো এই যে
এই ছবিটা এইটুকু জায়গা যদি আমরা এখন দেখি, তাহলে দেখো এইটুকু হলো, এখান থেকে এতটুকু হলো একটা স্পোরোফিল, এইটা কি আর একটা স্পোরোফিল, বুঝছি। এইটা হলো সেই স্পোরোফিলের বৃন্তটা, যেমন মাশরুমের স্টাইপ যেমন হয় সেরকম গঠন। আর এইটা হলো মাশরুমের যে পাইলিয়াসটা, অনেকটা সেই পাইলিয়াসের মতো, এটা সেই অংশটা এটা। আর এই যে এখানে যে ঝুলে আছে বেলুনের মতো গঠন, এইগুলাকেই মূলত বলা হয় হলো কি স্পোরানজিয়াম। আর এই স্পোরানজিয়ামের মধ্যে কি উৎপন্ন হয়েছে, এই যে যে ডটগুলা দেখতে পাচ্ছ, এই প্রতিটা ডটকে আমরা এক একটা স্পোর বলি। তাহলে স্পোরানজিয়ামের মধ্যে স্পোর কিভাবে তৈরি হবে, কিভাবে তারা বের হয়ে আসবে, কিভাবে অঙ্কুরিত হয়ে নতুন বংশধর বা কি হবে, পরবর্তী কাহিনী আমরা পরে শিখব। আপাতত আজকে আমরা স্টোব্লাসের গঠনটাই যদি ডিটেলে শিখে যেতে পারি, তাহলে আমরা আগামী ক্লাসে এদের যে টোটাল যে জননের যে প্রসিডিউরটা, জীবনচক্রটা, সেইটা আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এছাড়াও এই সে ইকুইজিটামের স্টোব্লাসের যে গঠন, অন্তগঠন, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি মানে প্রায় এটা এক্সামে আসতে দেখি, ভার্সিটির যে কোশ্চেনগুলো হয় সেখানে আসতে দেখি। তো সেই কারণে একটু তোমাদেরকে এই স্টোব্লাস নিয়ে একটু ভালো মতো বুঝতে হবে। তাহলে আমরা ওখানে লম্বচ্ছেদ দেখলাম, এবার স্টোব্লাসের প্রস্থচ্ছেদের ছবিটা আমরা দেখবো। এই যে দেখো প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এইটা হলো স্টোব্লাসের প্রস্থচ্ছেদের ছবি। তাহলে এখানে কি আসছে, এই জায়গাটায় যে অংশ সেইটা হলো সেই অক্ষটা, স্টোব্লাসের যে মধ্য অক্ষ সেটা। আর এইগুলা হলো সেই স্পোরোফিল, এইগুলা হলো সেই, এটা স্পোরোফিল, এটা একটা স্পোরোফিল। আর স্পোরোফিলে থাকা এই বেলুনের মতো গঠনগুলা হলো এক একটা স্পোরানজিয়াম। আর তার মধ্যে যে ডটগুলা দেখতে পাচ্ছ সেই ডটগুলা হলো স্পোর, সেগুলা স্পোর। মজার বিষয় হলো এরা কিন্তু সব সময় একই ধরনের স্পোর তৈরি করে, অর্থাৎ যত স্পোর এদের শরীরে তৈরি হবে সকল স্পোর আকার আকৃতিতে সেম হবে। তাই আমরা এদেরকে বলে থাকি হোমোস্পোরাস। কি বলি? হোমোস্পোরাস। ওকে, এবার আমরা একটা স্পোরোফিলের 3D একটা গঠন আমরা একটু যদি দেখি, একটা স্পোরানজিয়ামের 3D গঠন, তাহলে বোধহয় আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়ে যাবে। তারপরে আমরা ফাইনালি স্টোব্লাসকে প্রস্থচ্ছেদ করলে বাস্তবে যে ছবি, আমরা তো হাতে আঁকা ছবি দেখলাম, বাস্তবে সেইগুলা কেমন দেখায় সেইটার আমরা একটা ছবি দেখব। এইটা দেখো, এইটা হলো একটা স্পোরোফিলের একটা 3D একটা ইমেজ, হাতে আঁকা। তাহলে দেখো যে এই হলো সেই মাশরুমের বা এই সেই কী বলে যে অ্যাগারিকাসের ব্যাঙের ছাতার যে স্টাইপের মতো দেখাচ্ছে, এটা সেই অ্যানুলাসের মতো দেখাচ্ছে। আর এই যেগুলা যে থলির মতো গঠনগুলা দেখছো, থলি বা বেলুনের মতো গঠন, এইগুলাই কিন্তু সেই স্পোরানজিয়াম। তাইলে স্পোরানজিয়াম কিন্তু একটা না, কি অনেকগুলা কিভাবে থাকে, এইভাবে চক্রাকারে থাকে। প্রজাতিভেদে এই স্পোরানজিয়ামের সংখ্যা কত হয়? 5 থেকে 10টা। এখানে যদি আমরা দেখি তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা দেখাইছে। কোনো কোনো প্রজাতিতে এই স্পোরানজিয়ামের সংখ্যা 5টাও হইতে পারে। তাই আমরা বলে থাকি যে স্পোরোফিলে কি হয়, স্পোরোফিলে যে কি থাকে, ঢাকনার মতো গঠনটা থাকে, তার নিচে থেকে চক্রাকারে কি বের হবে, চক্রাকারে ঝুলন্ত অবস্থায় আমরা স্পোরানজিয়াম থাকতে দেখব। এই জিয়ামগুলার সংখ্যা কত? 5 থেকে 10টা। ওকে, ফাইনালি আমরা তো এত সময় হাতে আঁকা ছবি দেখলাম, ফাইনালি আমরা যেটা দেখব সেটা হলো কি বলে, সেটা হলো এই যে স্টোব্লাস, তার একটা প্রস্থচ্ছেদের হলো বাস্তব ছবি। এখানে দেখো প্রস্থচ্ছেদ করে সুন্দর করে কালার করা হয়েছে। কালার করার পরে আমরা এক অংশ দেখতে পাচ্ছি, পুরানা মানে পুরা মাইক্রোস্কোপে আসলে যেহেতু এটা বেশ বড়, স্টোব্লাসগুলো বড়, তাই মাইক্রোস্কোপের যে ফোকাস, সেই ফোকাসে আসলে পুরাটা ভালো মতো আসে না, ওই কর্নারে কর্নারে বা সাইড থেকে আমাদের দেখতে হয়। তাই এইটুকু যদি আমরা দেখি তাহলে এইগুলা দেখো সেই স্পোরানজিয়াম। আর এই যে লাল লাল যে গঠনগুলো দেখছো সেটা হলো এক একটা স্পোর। তাহলে এতটুকু মিলে, এখান থেকে এতটুকু যদি ধরি, তাহলে এতটুকু মিলে
আমরা আরেকটু নিচে নামাই। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এতটুকু মিলে এই যে এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো একটা স্পোরোফিল, আর এইটুকু একটা স্পোরাঞ্জিয়াম, এইটা আর একটা স্পোরাঞ্জিয়াম, আর এটা কি পার্শ্ববর্তী স্পোরোফিলের স্পোরাঞ্জিয়াম, এটা কি এই পাশে যে স্পোরোফিল আছে সেই স্পোরোফিলের স্পোরাঞ্জিয়াম এটা। আর এইভাবে দেখো অনেকগুলা কি স্পোর, অনেকগুলা স্পোর তৈরি হয়েছে। স্পোরগুলা কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হয়। কেমন হবে? হ্যাপ্লয়েড। কিভাবে তৈরি হবে সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাও একটু বলে নিই যে এই থলির মধ্যে থাকা ডিপ্লয়েড যে কোষগুলা তাদেরকে আমরা বলি স্পোর মাতৃকোষ। সেই স্পোর মাতৃকোষগুলা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এইভাবে স্পোরগুলা তৈরি করে। ঠিক আছে, তাহলে মোটামুটি বোধহয় আমাদের এই কি শিখে গেলাম আজকে। আমরা বোধহয় আজকে যে টপিকটা আলোচনা করলাম সেটা হলো কি ইকুইজিটামের মূলের অন্তগঠন এবং ইকুইজিটামের যে স্টোবিলাস সেই স্টোবিলাসের ডিটেল গঠন। সরি, ওকে, তাহলে আমরা যদি সামারি করি আজকের ক্লাসে, তাইলে মূলের অন্তগঠনের সামারি তো আমাদের আগেই হয়ে গেছে। এবার আমি স্টোবিলাসের অন্তগঠনের সামারি করব। সেটা হলো যে আমরা জানি যে ইকুইজিটামে দুই ধরনের কাণ্ড থাকে। একটা হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হয় হলো রাইজম। আর এক ধরনের কাণ্ড থাকে যারা ভার্টিক্যালি উপরের দিকে উঠে আসে এবং বায়ুর সংস্পর্শে থাকে, তাই তাদেরকে আমরা বলি বায়বীয় কাণ্ড। খেয়াল করো, এই বায়বীয় কাণ্ডগুলার কিছু কিছু বায়বীয় কাণ্ডের মাথায় শীর্ষে একটা গম্বুজের মতো বিশেষ গঠন তৈরি হতে দেখা যায়, যাদেরকে আমরা বলে থাকি হলো স্টোবিলাস। খেয়াল করো, কিছু কিছু প্রজাতিতে দেখা যায় যে স্টোবিলাস যে বায়বীয় কাণ্ডতে তৈরি হয় সেই কাণ্ডের পর্ব থেকে শাখা প্রশাখা বের হয় না। আবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এইটা প্রজাতিটা, সেখানে কিন্তু আবার কি হয়েছে, এই বায়বীয় কাণ্ডে যেখানে স্টোবিলাস তৈরি হয়েছে তাদের পর্ব থেকেও কিন্তু শাখা প্রশাখা বের হয়েছে। ওকে, এবার এই টোটাল যে গম্বুজের মতো গঠনটা সেইটাই হলো একটা স্টোবিলাস। প্রতিটা স্টোবিলাসের কেন্দ্রে কি থাকে, একটা হলো অক্ষ থাকে, মধ্য অক্ষ থাকে। তার উপরে কি বসে থাকে, স্পোরোফিলগুলা এইভাবে সারিবদ্ধভাবে এক সারি, দুই সারি, তিন সারি, এরকম অনেকগুলা সারিতে অবস্থান করে। প্রথমে যখন স্টোবিলাসের বয়স কম থাকে তখন কি হয়, তখন স্পোরোফিলগুলা ঘন সন্নিবেশিষ্টভাবে থাকে, অর্থাৎ একটার সাথে একটা দৃঢ়ভাবে লেগে থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্পোরোফিলগুলা একটা থেকে আরেকটা দূরে চলে যায়, অর্থাৎ একটা স্পোরোফিল থেকে আরেক স্পোরোফিলের মধ্যে স্পেস তৈরি হয়, ফাঁকা জায়গার সৃষ্টি হয়। তখন স্পোরোফিলগুলা স্পষ্ট আলাদাভাবে বোঝা যায়। তাছাড়া প্রথম দিকে এগুলা দেখতে অনেকটা আনারসের মতো দেখায়। স্পোরোফিলগুলার মাথাগুলা গোল বা ষড়ভুজাকৃতির হইতে পারে এবং প্রতিটা স্পোরোফিলের নিচে কি থাকে, একটা বৃন্তের মতো গঠন থাকে। সেই বৃন্তটা দিয়েই মূলত এরা মধ্য অক্ষের সাথে যুক্ত থাকে। অনেকটা এই স্পোরোফিলগুলা অনেকটা দেখতে হলো অ্যাগারিকাসের ফ্রুট বডির মতো। ফ্রুট বডিতে যেমন স্টাইপ এবং অ্যানুলাস থাকে, এদেরও এই ষড়ভুজ আকৃতির যে অংশটা সেটা অ্যানুলাসের মতো, আর যে বৃন্তের মতো যে গঠনটা বা বৃন্তটা সেটা হলো স্টাইপের মতো। তাহলে এই বৃন্ত দিয়েই মূলত এরা মধ্য অক্ষের সাথে যুক্ত থাকে। প্রতিটা অ্যানুলাসের মতো প্রতিটা যে গঠন, ওই যে উপরের যে ঢাকনার মতো যে গঠনটা ষড়ভুজ আকৃতির, তার নিচ থেকে চক্রাকারে 5 থেকে 10টা বেলুনের মতো গঠন উৎপন্ন হয়, যাদেরকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। এবং ওই স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকা যে ডিপ্লয়েড যে কোষগুলা, সেই কোষগুলা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি করে। এইভাবে স্পোরগুলা স্পোরাঞ্জিয়ামের মধ্যে অবস্থান করে। স্পোর যখন ম্যাচিউরড হয়ে যায়, স্পোরাঞ্জিয়াম ফেটে সেখান থেকে স্পোর মুক্ত হয়ে বাইরে চলে আসে। প্রতিটা স্পোর হ্যাপ্লয়েড হয়, কারণ ওই স্পোর মাতৃকোষগুলা ডিপ্লয়েড ছিল, সেখানে কি হয়েছে, মিওসিস হয়েছে, তাই স্পোরগুলা হ্যাপ্লয়েড হয়ে যায়। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা আজকে এই ইকুইজিটামের যে কি আছে মূলের গঠন, মূলের অবস্থান এবং সাথে সাথে আমরা স্টোবিলাসের অবস্থান, স্টোবিলাসের গঠন আমরা ডিটেলে বুঝে গেছি। যদি আমরা এতটুকু বুঝে যে থাকি তাহলে আরেকটা ক্লাস হইলেই আমরা ইকুইজিটাম শেষ করে ফেলতে পারবো।
তাহলে আগামী দিন অর্থাৎ আগামী বুধবার ইনশাল্লাহ আমরা এই ইকুইজিটামের জীবনচক্র অর্থাৎ বা জনন যাই বলে না কেন সেই বিষয়টা যৌন জনন সেইটা আমরা আলোচনা করব। অঙ্গজ জনন অযৌন জননের মধ্যে অঙ্গজ জনন আজকে আলোচনা হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা অযৌন জনন এবং যৌন জনন অর্থাৎ টোটাল লাইফ সাইকেলটা আমরা আলোচনা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দোয়া করো, আর এই দোয়া করো যেন যত দ্রুত সম্ভব আমরা যেন সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারি, কারণ তোমাদের থেকে দূরে থেকে আমরাও আসলে মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনের দিকেই আসি বলা চলে। তোমরাও হয়তো বা ক্যাম্পাসে না আসতে পেরে, ভালোবাসার যে ক্যাম্পাস আর ঢাকা কলেজের ক্যাম্পাসের অন্য ধরনের মায়া, অন্য ধরনের ভালোবাসা, এটা আমি যেমন অনুভব করি আশা করি তোমরাও সেইভাবে অনুভব করো। কারণ এত এত বিখ্যাত ক্যাম্পাস বাংলাদেশে খুব কমই আছে। যদি আমরা ইন্টারমিডিয়েটের কথা বলি তাহলে এমন বিখ্যাত ক্যাম্পাস মানে খুবই কম আছে, মানে আছে কিনা সন্দেহ আমার হিসাবে। আর যদি অনার্স লেভেলের কথা বলি তাহলেও যে দুই একটা পাবলিক ইউনিভার্সিটির পরেই আমার কাছে মনে হয় যে এই আমাদের ঢাকা কলেজ, আমাদের প্রাণের ঢাকা কলেজ, এখানকার মায়া অনেক অনেক বেশি। তাই আমার বিশ্বাস আমি যেমন ঢাকা কলেজকে মিস করছি, ক্যাম্পাসকে মিস করছি, আমার থেকে অনেক বেশি মিস বোধহয় তোমরা করছো। তাই দোয়া করো যে যত দ্রুত সম্ভব আমরা যেন আবার ক্যাম্পাসে ফিরে আসতে পারি। ভালো থেকো সবাই, আনন্দে থাকো এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।